এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আব্দুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না সে? না দেওয়া যদি অপরাধী হয়, গর্হিতই হয় না ভোট দেওয়া, তাহলে না ভোট রেখেছে কেন? একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে, তো কেন? ভোট তো দুইটাই দরজা, নাকি একটা দরজা আর একটা জানালা? আব্দুল নূর তুষারের কাছে যেতে চাই। আমরা রাজনৈতিক অঙ্গনে জাতীয় নির্বাচন নিয়ে যেমন আলোচনা দেখছি, তেমন কিন্তু গণভোট নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে এবং এই দুটিতে প্রশাসন এবং রাষ্ট্রতন্ত্র যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, জনগণের মাঝে এই আস্থাটা আসলে কিভাবে তৈরি হবে জানতে চাই। সেই সাথে আরও একটি প্রশ্ন আছে, সেটি হলো তিনটি রাজনৈতিক দলই ইসির সমালোচনা করছেন এবং তারা বলছেন যে ইসি নিরপেক্ষ নয়। এই সব দলই যদি এমন অভিযোগ করে, তাহলে ইসি আসলে কার, বা ইসি কি আসলেও নিরপেক্ষ? ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা প্রমাণিত করতে হবে তাদের কাজের মধ্যে দিয়ে এবং কথার মধ্যে দিয়ে। ইলেকশন কমিশন দুঃখজনকভাবে পুরোপুরি সেটা করতে পারেন নাই। কেন পারেন নাই সেই ব্যাখ্যা আজিজ ভাই দিয়েছেন। তারা বিভিন্ন সময়ে এমন কিছু কাজ করেছেন এবং এমন কিছু কথা বলেছেন যেগুলো অযৌক্তিক এবং যে কাজগুলির পেছনে হীন উদ্দেশ্য আছে বলে কেউ মনে করতে পারে। যেমন একটি তো আজিজ ভাই বলেছেন ভোটার ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ আপনি আগের নির্বাচনে ভোট দিয়েছেন মাগুরাতে, এই নির্বাচনে আপনি ভোট দিবেন মিরপুরে। এটা তো যদি হয়ও, এটা করার একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়েছে বলে অনেকেই মনে করছেন না। আর সরকার তো ভোটের ব্যাপারে নিরপেক্ষ নাই, অন্তত গণভোটের ব্যাপারে একদমই নিরপেক্ষ নাই। তারা হ্যাঁর পক্ষ নিয়েছেন। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে হ্যাঁ দিলে পরে সরকারের পক্ষে আর না দিলে পরে সরকারের বিপক্ষে। কিন্তু সরকার এটাকে বলতে শুরু করেছেন যে হ্যাঁ দিলে পরে আপনি সংস্কার চাইছেন আর না দিলে আপনি সংস্কার চাইছেন। এমনও অনেক প্রার্থী আছে যারা বলছেন যে না ভোট দিলে দেশ থেকে বের করে দেওয়া হবে। এগুলো তারা কিভাবে বলেন না তারা জানেন। দেশের মালিক কি তারা নাকি? যারা না ভোট দিবেন তারাও দেশের নাগরিক, যারা হ্যাঁ ভোট দিবেন তারাও দেশের নাগরিক। এবং না দেওয়ার অধিকার দেওয়া হয়েছে মানে নাতে ভোট দেওয়া যাবে? না দেওয়া যদি অপরাধী হয়, গর্হিতই হয় না ভোট দেওয়া, তাহলে না ভোট রেখেছে কেন? তাই না? এসব উদ্ভট কথা বললে হবে না। এবং এমনকি সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে নিয়োগ করেছেন তাদের যে ফান্ড সেটা ব্যবহার করে। আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, যেমন ধরেন বিদ্যুৎ যারা বিক্রি করে আমাদের কাছে, এই যে ডেস্কো নেস্কো কিংবা পল্লী বিদ্যুৎ বোর্ড, এরা আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে কিছু টাকা পয়সা প্রফিটও করে। এরা সেটা জমা রাখে, সেই টাকার থেকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছে। তাদের কি সেই ম্যান্ডেট আছে এই টাকা দিয়ে ভোটের প্রচারণা করার? আমি টাকা দিয়েছি বেশি আমার বিদ্যুৎ সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখার জন্য, আরো উন্নত করার জন্য, আমার বিদ্যুৎ সরবরাহকে নিরাপদ করার জন্য। সেগুলি বাদ দিয়ে এই ভোটের পিছনে টাকা কেন খরচ হবে? এটা কিভাবে তারা পাবলিক ফান্ড খরচ করছেন, কোন ম্যান্ডেটে, কোন অনুমতি নিয়ে? শুধু তাই না, তারা অদ্ভুত সব কথাবার্তা বলছেন। তারা বলছেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে, তো কেন? ভোট তো দুইটাই দরজা, নাকি একটা দরজা আর একটা জানালা, তাই না? নাকি একটা দরজা আর একটা গর্ত, কোনটা? একটা ভোট দিলে নাকি দরজা খুলবে, আর একটা ভোট দিলে দরজা খুলবে না, মানে কি? এগুলো তো মানে যৌক্তিক কথা না। এবার আসেন গণভোটের যে প্রচারণা চালানো হচ্ছে, সেখানে কিছু কথা বলা হচ্ছে। তার মধ্যে একটা বলা হয়েছে এই গণভোট দিলে পরে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। তো গণভোটের বিধান চালু হবে, সেই জন্য আপনি গণভোট দিচ্ছেন, তাহলে এই গণভোটটা কোন বিধান থেকে হলো? কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে, আমি আপনাকে বলি। একটি হচ্ছে যে অনেকগুলি দলই বলেছে যে স্বাক্ষরিত জুলাই সনদ এই গণভোটের বিষয়, স্বাক্ষরের পরে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে দলগুলি অনেকেই বলেছে যে সেটা মানতে তারা বাধ্য না। কিন্তু এই বিষয়টি কিন্তু এই গণভোটের মধ্যে নাই। এবং স্বাক্ষরিত জুলাই সনদে যা রয়েছে তারপরে কিন্তু সেই জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয়, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এই গণভোট যেটা করেছে সেই ডিসেন্ট আছে, সেই প্রশ্নগুলি জনগণের কাছে সম্মতি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে দলের কাছ থেকে নোট অফ ডিসেন্ট কেন নিয়েছিল? আরো কাণ্ড করেছে তারা। তারা বলার চেষ্টা করছেন যে এই গণভোটের মধ্যে দিয়ে গেলে সরকার ইচ্ছামতো সংবিধান বদলাতে পারবেন না। ইচ্ছামতো সংবিধান তো কেউ কখনো বদলায় না। ইচ্ছামতো সংবিধান বদলায় কোনো ফ্যাসিস্ট প্রশাসক। সরকার ইচ্ছামতো কিভাবে বদলাবে? সংসদ সংবিধানকে বদলায় বা সংশোধন করে। এখন সংসদ যখন সংশোধন করে তখন 2/3 ভোটের প্রয়োজন হয়। এই গণভোটের মধ্যে আছে যে ভবিষ্যতে এই সংবিধান সংশোধনের বিষয়টি আসলে পরে উচ্চ কক্ষে সেটা অনুমোদিত হইতে হবে। আপনি দেখেন কত ধরনের ফ্লজ আছে। আপনি গণভোট দিলেন হচ্ছে গণভোটের বিধান নাই এরকম অবস্থায়, দিয়ে বলছেন গণভোট দিলে গণভোট বিধান হবে, হলো গণভোটের বিধান। এখন আপনি সংসদে এই সংস্কারগুলি সব গেলে এই গণভোটের মধ্যে বলা আছে এগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে, না করলে এটা নিজে নিজে হয়ে যাবে। যে জিনিস নিজে নিজে হয়ে যেতে পারে সেই জিনিসের জন্য আপনি গণভোট কেন দিবেন? তাই না? এটা তো নিজে নিজেই হয়ে যাবে, হয়ে যেতে পারে, এটা নিজে নিজেই হয়।
আচ্ছা, ভালো কথা। তারপরে মনে করেন এই গণভোটের মধ্যে দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধানের যে কোনো সংশোধন উচ্চ কক্ষের অনুমতি লাগবে, তাই তো? তাহলে উচ্চ কক্ষ থাকলে তো এমনিতেই একা একা কোনো সরকারই বলেন আর সংসদই বলেন, তারা তো সংবিধান পরিবর্তন করা বা সংশোধনী করা করতে পারছেন না। তাহলে শুধু একটা প্রশ্নেই তো গণভোট হতে পারত যে জুলাই সনদের যে সংশোধনীগুলি আছে এইগুলি কি সংসদ গ্রহণ করবে নাকি করবে না, বা সংস্কারগুলি, এবং উচ্চকক্ষ কি গঠিত হবে নাকি হবে না, তাহলেই তো পুরো জিনিসটা হয়ে যায়। এবার দেখেন আরেকটা মজার কথা বলা হয়েছে আপনারা আরো মৌলিক অধিকার পাবেন বলা হয়েছে সেখানে, যেমন ইন্টারনেট কোনোদিন বন্ধ হবে না। ইন্টারনেট কখনো বন্ধ হবে না কিংবা হবে, এটা কি মৌলিক অধিকার? আপনি আমাকে একটা জিনিস বলেন, বিদ্যুৎ বেশি মৌলিক অধিকার না ইন্টারনেট? বিদ্যুৎ হওয়া উচিত। বিদ্যুৎ হওয়া উচিত। পানি তো অবশ্যই হওয়া উচিত। এই সরকার একটা নিয়ম করেছে, আয়কর কর্মকর্তারা চাইলে পরে পানি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবেন মানুষের। একটা দেশে পানি আর বিদ্যুৎ বন্ধ করা যাবে কিন্তু ইন্টারনেট বন্ধ করা যাবে না। ইন্টারনেটের মধ্যে কি মধু আছে? ইন্টারনেটে বিভিন্ন ফরাসি দার্শনিক, তারপরে আমেরিকান দার্শনিক, তারা এসে বাংলাদেশে আগুন জ্বালানোর উস্কানি দেয়, সেটা আছে? নাকি ইন্টারনেটে উস্কানি দিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে পাঠানো যায়, সেটা আছে? ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না, কিন্তু ইন্টারনেট আবার মানুষের কথা বলা বন্ধ করা যাবে। আপনি কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন, কারো ইউটিউব অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন না? তো ইন্টারনেট বন্ধ হবে না মানে কি? আপনি ব্যক্তির অধিকার বন্ধ করতে পারবেন, শুধু ইন্টারনেটটা বন্ধ হবে না। এবার আমাকে বলেন, পানি বিদ্যুৎ গ্যাস বন্ধ করার অধিকার সরকার কিভাবে দেয় মানুষের? পানি বিদ্যুৎ গ্যাস তো বেশি মৌলিক অধিকার, সেইটা বন্ধ হইতে পারবে কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে পারবে না। এবং এটার জন্য গণভোট লাগবে। ওই অধিকার পাইতে নাকি গণভোট লাগবে? ইন্টারনেট যে বন্ধ হবে না এটার জন্য। কিন্তু আবার ইন্টারনেট যদি না থাকতো তাহলে আপনি মনে করেন বিদ্যুৎ বন্ধ করা যাবে, বিদ্যুৎ বন্ধ করা যাবে না, বিদ্যুৎ বন্ধ করা যাবে, এটা তো আছে নাকি? এই গণভোট দিলে বিদ্যুৎ বন্ধ করা যাবে না? তাহলে আয়কর কর্মকর্তারা মানুষের বিদ্যুৎ, পানি, গ্যাসের লাইন কেটে দিবেন। এটা গতকাল আমি খবরে দেখেছি যে যদি ঠিক মতো না করে, মানে ঠিক মতো আয়কর না দেয়, তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন, বিদ্যুৎ বন্ধ করে দিলে ইন্টারনেট কি দিয়ে চালাবে? ব্যাটারি দেওয়া। তো এইগুলা ফ্লজ। মৌলিক অধিকার কোনোদিনই পৃথিবীর কোথাও মৌলিক অধিকার ইন্টারনেট না। মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এটা বলে শেষ করি। মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। নাম ধরে আমাদের মতো কিছু আলোচকের নাম ধরে একটি রাজনৈতিক দলের কিছু সদস্য বলেছেন আমাদেরকে কথা বলতে দেওয়া যাবে না, আমাদেরকে বয়কট করতে হবে, যেখানে আমরা যাব সেখানে গিয়ে বাধা দিতে হবে। এই যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কথা বলতে দেওয়ার বিরুদ্ধে, এই ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেয় নাই। মানুষের কথা বন্ধ করার জন্য যে হুমকি দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে কি এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা তো কারো কথা বন্ধ করতে বলি নাই, কিন্তু আমাদের মতো অনেকের কথা বন্ধ করার জন্য প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে সংবাদ সম্মেলনে নাম ধরে ধরে বলা হয়েছে এক একজনের। তাহলে আপনি কথা বলার অধিকার বন্ধ করে দেওয়ার জন্য এই দেশে হুমকি দেওয়া যাবে? গণভোট এটা বন্ধ করবে? মৌলিক অধিকার বানাইলেই হবে যে ইন্টারনেট মৌলিক অধিকার? মানে ইন্টারনেট আপনার থাকতে হবে, পেটে ভাত না থাকলে ইন্টারনেট থাকবে। ব্যাপারটা যেন এইরকম হয়ে দাঁড়িয়েছে। আরেকটা মজার জিনিস আমাকে বলি, স্টারলিংক চালু হয়েছে না? কিন্তু স্টারলিংকের যে চুক্তি সেখানে পরিষ্কার বলা আছে যে স্টারলিংক একটা নির্দিষ্ট গেটওয়ের ভিতর দিয়ে বের হবে, আমি যতদূর জানি, এবং চাইলে সরকার সেটা বন্ধ করতে পারবেন। নাহলে একটা গেটওয়ের ভিতর দিয়ে ভেবে গেছেন কেন? এবং এটা কিন্তু আছে, এই বন্ধ করার অধিকার আছে। আরেকটা জিনিস বলেন, এটা যদি মৌলিক অধিকারই হয়ে থাকে তাহলে আমেরিকাতে নিশ্চয়ই এটা কখনোদিন বন্ধ করা যায় না, ইংল্যান্ডে কখনো বন্ধ করা যায় না। এরকম বিষয় কি তাদের সংবিধানে আছে? মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত রয়েছে। জি, আপনার কাছে আরো বিষয় নিয়ে আলোচনা করব, আরো জানতে চাই। আমি আবারও জনাব আজিজের কাছে যেতে চাই। আপনার কাছে আমি যেই তথ্যটি আগে শেয়ার করতে চাই সেটি হলো, বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা বলেছেন প্রধান উপদেষ্টা উগ্রবাদীদের সূর্য সন্তান মনে করছেন এবং আজগুবি ও ফালতু মামলায় অন্যদের আটক করছেন, এবং তিনি বলেছেন ডক্টর ইউনূস নিরপেক্ষ নয়। এই যে তার মন্তব্যগুলো, আপনি কি তার মন্তব্যের সাথে একমত? দেখেন, এটার তো কিছু সংখ্যক একমত হবেই। কারণ ধরেন আমি তুষার ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করছি। আমি এখানে অ্যাড করছি এই জন্যেই, সংবিধানের অর্থাৎ এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো আপনার এই সংবিধান জীবিত আছে। এই সময়ে এই সংবিধানে হানা ভোট নাই, গণভোট নাই, কিন্তু আপনি গণভোটটা করতেছেন কেন?
অবৈধ। তারপরে প্রেসিডেন্টের আদেশ, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কেউ আদেশ দিতে পারে না এই সংবিধান জীবিত থাকতে। সংবিধান জীবিত, এটা সাংবিধানিক সরকার। এই আদেশের মাধ্যমে 84টা সংস্কার 4 দফার ভিতরে এনে হানা ভোটের দিকে দিছে। তার এই আদেশ অবৈধ। তো ধরেন আপনি যতই গণভোটে পাশ করেন, আপনার সংবিধান সংসদে গিয়ে তো এটা পাশ হবে। আপনার সংবিধানে বলতেছেন 167 দিন পরে স্বয়ংক্রিয়ভাবে এটা পাশ হবে। কে পাশ করবে? কে পাশ করবে? আলো বাতাস পাশ করে দিবে? এখন ধরেন সরকার ঝাঁপিয়ে পড়েছে ভোটকে পাশ করানোর জন্য। ওনাদের কাছে কে ধারণা দিল যে এটা পাশ করবে না, পাশ হবে না? তার মানে ওনাদের কাছে মেসেজ আছে পাশ করবে না। এখন ধরেন সরকারি বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি হয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে সরকারি কর্মকর্তা সব অফিসে, স্বায়ত্তশাসিত বলেন প্রাইভেট বলেন, সব অফিস থেকে এটা ক্যাম্পিং করানো হচ্ছে টাকা পয়সা দিয়ে। আপনি বলেন তো, ডিসি, এসপি, ইউএনও এরা কি সরকারি অফিসের না? এখন ধরেন ভোট যখন ব্যালটটা যাবে এরা কি করবে? ভোট পাশ করে দিতে হবে না? এরা তো সরকারি কর্মকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকার যখন নেমেছে ভোটের জন্য, তো তাহলে তো ডিসি, এসপি তারা তো ইলেকশন রিটার্নিং অফিসার। এসপি, পুলিশ তো সেন্টার পাহারা দিবে, ইউএনও পাহারা দিবে। তাহলে এটা কি হবে বলেন? আপনার সরকার যে নামলো, সরকারি এই অফিসারগুলো কি করবে? ভোট তাহলে কারচুপি করবে, কারচুপি করে যদি পাশ করে প্রস্তুত থাকবে। নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এমনিতে তো আপনার নির্বাচনে আপনি দেখেন ওই যে হাসনাত সাহেব, তিনি নাকি একা প্রার্থী, তার কোর্টে শুনানি হচ্ছে না। যে লোকের প্রার্থিতা বাতিল করেছে সে আপনার ব্যাংক ডিফল্টার ছিল, সে পয়সা পাতি সব দিয়ে দিছে, সে ডিফল্টার নেই। তার ওয়াইফ আছে, ওয়াইফকেও ইলেকশন করতে দিবে না। বলেন ওখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাই? এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আব্দুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না সে? ওখানে তো বিএনপির দায়িত্ব হচ্ছে ওর প্রতিপক্ষ যে থাকে তাকে পাশ করানো, এবং সেই পাশ করবে। যে ধারণা দেওয়া হচ্ছে যে হাসান আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাবে, অসম্ভব। একটা পাগলা ষাঁড় যদি আপনার সংসদে ঢুকায় দেন, এই সংসদে থাকবে? সংসদের যে কাজের জন্য সংসদ ফাংশন করতে পারবে? পারবে না। যে হাসনাত আব্দুল্লাহ তিনি জিতবেন না, তার এখনো জিতবেনও না, তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার অর্জন করে নাই। এরা হচ্ছে মব সন্ত্রাসী। এরা সব জায়গায় এরে নামাও, এরে উঠাও, এরে খাও, এরে ধরো, এগুলি করে। জনাব এম এ আজিজ, আপনার কাছে আবারও আসবো। আমি এবার আবারও জনাব তুষারের কাছে যেতে চাই। গত রোববার আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি সংস্কার হয়নি, এবং এটিকে অনেকে পাগলের প্রলাপ বলছেন। তারা বলছেন কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ছাড়া আর কোনো সংস্কার হয়নি। আপনার কাছে কি মনে হয়, উপদেষ্টার মতো কি মনে হয় যে আসলেই অনেক সংস্কার হয়েছে? সংস্কার যদি হয়ে গিয়ে থাকে তাহলে গণভোট করতে হচ্ছে কেন? সংস্কার তো হয়ে গিয়েছে, তাহলে কোন সংস্কারের জন্য গণভোট হচ্ছে? আসিফ ভাই আমার খুব প্রিয় মানুষ। আসিফ ভাই একটু আবেগী। আসিফ ভাই মাঝে মাঝে কথা বলেন, যখন তার কথাগুলি নিয়ে দেখবেন যে নানান রকম কথাবার্তা হয়। আমি অবশ্য তার এই কথাটার মধ্যে আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন এত বেশি সংস্কারের লক্ষ্যে কাজ করা হয়েছে যেটা আগে কখনো হয় নাই। কথা তো ঠিকই, কিন্তু এইখানে একটা সামান্য ঝামেলাও হয়েছে। আপনি যদি অনেকগুলি সুই নিয়ে বসেন একটা কাঁথা সেলাই করতে, ওই কাঁথাটা সেলাই করা যাবে না। একটা সুই দিয়েই পুরো কাঁথাটা সেলাই করতে হয়। তো এই সংস্কারের নামে যত রকমের প্রস্তাব করা হয়েছে, এই এত প্রস্তাবের ভিতর দিয়ে কিছু মৌলিক বিষয় হারিয়ে গিয়েছে। যেমন নারী অধিকারের প্রশ্ন সম্পূর্ণ প্রায় হারিয়ে গিয়েছে। নারী কমিশন নিয়ে কোনো কথাবার্তাই নেই। নারীদের সম্পদের অধিকার নিয়ে কথা হয়েছিল, নারীদের নানান ধরনের অধিকার নিয়ে কথা হয়েছিল, সেগুলো কিন্তু একদম নাই। এই সমস্ত তর্ক এসে ঠিক আছে জামাত জিতলে ফুটবলাররা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে কিনা, অর্থাৎ শরিয়া ভিত্তিক পোশাক চালু হবে কিনা, এটার মধ্যে গিয়ে ঠেকেছে। আর কিন্তু কিছু নাই। তো নারীদের তো অন্য ইস্যু রয়েছে। নারীদের মাতৃত্বকালীন ছুটির ইস্যু আছে, নারীদের সমান ওয়েজেস, সমান মজুরি পাওয়ার অধিকারের একটা বিষয় রয়েছে। নারীরা কিন্তু এখনো সারা পৃথিবীতে পুরুষের চেয়ে কম বেতন পায় বিভিন্ন জায়গাতে, শুধু সরকারি চাকরিতে তারা সমান বেতন পায়। কিন্তু এর বাইরে নারীর মাতৃত্বকালীন ছুটির একটা ইস্যু রয়েছে, নারীর স্বাস্থ্য বিষয়ক সেবার ব্যাপারে একটা বিষয় রয়েছে। এরকম নানান বিষয়ে নারীর কিন্তু আলাদা
কমিশন তৈরি করা হয়েছিল, সেগুলো নিয়ে কোনো কথাবার্তাই নাই। শিক্ষা নিয়ে কোনো কমিশনই হয় নাই। শিক্ষা যেন একেবারে একটা কোনো অধিকার না। আপনি দেখেন না, ওই যে একটু আগে আপনাকে বললাম যে ইন্টারনেট একটা মৌলিক অধিকার, এটার জন্য গণভোট হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন পর্যন্ত হয় নাই। অথচ এই শিক্ষার 12টা বাজিয়ে বাংলাদেশের 10 রকমের ইতিহাস, 10 রকমের ভূগোল চালু করা হচ্ছে। হচ্ছে যে ইন্টারনেটের কারণেই গণ অভ্যুত্থানে তারা সফল হয়েছেন, এই কারণেই কি তারা আসলে এদিকে এটাকে মৌলিক অধিকার এটা তারা ভালো বলতে পারবেন, কিন্তু তারা তো ইন্টারনেটের দাম বাড়িয়েছেন। এই সরকারের সময় ইন্টারনেটের দাম বেড়েছে, ইন্টারনেটের উপর ভ্যাট বসানো হয়েছে। একদিকে তারা ইন্টারনেটকে মৌলিক অধিকার বলছেন, আবার মৌলিক অধিকার পাইতে গেলে লোকজনকে বেশি করে কর দিতে হচ্ছে। এটা তো তারাই করেছেন, তারা সেটা করেন নাই। এবং শুধু তাই না, এই কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছে যে একটি মাত্র মোবাইল ফোন কোম্পানিকে 700 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ করার জন্য একটা টেন্ডার বা একটা কোনো প্রক্রিয়া শুরু করা হয়েছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু তারাই এটা পাবে, অন্যরা কিন্তু তারা এটা পাবে না। এবং সেই মোবাইল ফোন কোম্পানিটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির আত্মিক এবং ব্যবসায়িক যোগাযোগ আছে বলে সবাই মনে করে, অথবা আছে। তাহলে এইটাই বা এই সরকার কিভাবে করছে? সংস্কার মানে কি শুধুমাত্র কতগুলো আইন পরিবর্তন করা? সংস্কার মানে হচ্ছে মানুষের আচরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসা। ইন্টারনেট জুড়ে যে গালাগালি শুরু হয়েছে, বড়দেরকে অপমান করার যে সংস্কৃতি শুরু হয়েছে, একটি বার এই সরকারের তো ওই 3 জন উপদেষ্টা ছাড়া বাকি কেউই তো 40-এর নিচে বয়স নাই। তাহলে এই যে বৃহৎ জনেরা এই উপদেষ্টা থাকলেন এবং নির্বিচারে গালিগালাজ দিতে দিলেন মানুষকে, এই গালিগালাজ তারা এটা এলাও যখন করলেন, তারা সেটাকে সংস্কারের অংশ বলে মনে করলেন না? একটিবার তারা বলেছিলেন যে বড়দেরকে অপমান করো না এবং ছোটদেরকে নির্যাতন করো না? এটা তারা করেছেন। তারা একটা ইন্ডেমনিটিকে চালু করেছেন, যে ইন্ডেমনিটিটা 5ই আগস্ট অভ্যুত্থান শেষ হওয়ার পরে 31 আগস্ট পর্যন্ত ইন্ডেমনিটি আছে। ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না, এটা কি বিপ্লবের অংশ? আপনি আমাকে বলেন, ক্যান্টিনে একটি ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেললে এটার কোনো বিচার হবে না, এটা কি বিপ্লবের অংশ? এটা তাদেরকে জবাব দিতে হবে না? এটা তো অবশ্যই তাদেরকে কোনো না কোনো দিন জবাব দিতে হবে। হত্যা মানে হত্যা। যে গালিগালাজ বাংলাদেশের অসংখ্য গুরুজনদেরকে নেটে এবং নেটের বাইরে জুতার মালা ঝুলানো থেকে এই অপমানগুলি করা হয়েছে, এই একই অপমান যদি এই ক্ষমতায় আসীন রয়েছেন এমন ব্যক্তি কাউকে করা হয় কখনো বা হবে কখনো, এরকম চিন্তাও করা হয়, বলাও হয়, তারা কি সেটা শাস্তি ছাড়া যেতে দিবেন? তারা তো এটা দিবেন না। নিজেদের বেলায় তারা যেটা অ্যালাউ করেন না, তারা অন্যদের বেলায় কি করে অ্যালাউ করেন? তারা কি করে অ্যালাউ করেন? নিজেদেরকে যে গালিটা দিল অন্যায়, সে একই গালি অন্যের উপরে বর্ষিত হলে সেটা বিপ্লব? এটা তারা কি করে করেন? এই একই অনুষ্ঠানে আপনাদের এখানে এসে আমি একদিন উত্তেজিত হয়েছিলাম। এটা একদম ক্যালকুলেটেড উত্তেজনা ছিল। আমি ইচ্ছা করে উত্তেজিত হয়েছিলাম, কেননা তাদের উত্তেজনা বিপ্লব আর আমার উত্তেজনা গর্হিত। একটা ছেলে সে আমাকে বলেছে যে আপনার সাথে কি তর্ক করব, আমি তো আপনার হাঁটুর বয়স। একটু পরে সে যখন তর্ক শুরু করেছে, সেই ছেলেটা কে? শহীদ হাদি, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সে যখন তর্ক শুরু করেছে, আমি তাকে বলেছি আমি বা তোমার সাথে কি তর্ক করব, তুমি তো আমার হাঁটুর বয়স। তারা ওইটুকুকে নিয়ে আমি নাকি হাঁটুর বয়স বলেছি, এটা আমার অপরাধ। কিন্তু যে নিজেকে নিজে হাঁটুর বয়স বললো, তাকে নিয়ে কোনো কথা বলল না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক, একদল লোক সেটা নিয়ে যন্ত্রণা শুরু করে দিল। এই যে যন্ত্রণা শুরু করে দিল, এই যন্ত্রণা তৈরি করাটা কি কোনো সুব্যবহারের অংশ? একটি বার এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই। উদ্যোক্তা হইতে বলেন, ঋণ দেওয়ার কথা বলেন, রাজনীতি করার কথা বলেন, মন্ত্রী হওয়ার কথা বলেন, অথচ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এখন কি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা? বিশ্ববিদ্যালয় কেন বন্ধ? কি কারণে? ভূমিকম্পের পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল, তাই না? হ্যাঁ, ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে নির্বাচন হতে পারতেছে এই দেশে, আরো সবকিছু হতে পারছে। বিশ্ববিদ্যালয় কি কারণে বন্ধ? এই ছেলে মেয়েদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করানোর জন্য? এদের এখন লেখাপড়া করার কথা, নাকি এদের এখন নির্বাচনী প্রচারণা চালানোর কথা? একটি ভোট হচ্ছে গণভোট, সেই গণভোটের আয়োজক সরকার। সেই আয়োজক যারা গণভোটটা করবেন, সেখানে হ্যাঁ এবং না দুই পক্ষকে সমান সুযোগ দিতে হবে, তারা যেন নির্ভেজাল নির্দ্বিধায় এসে ভোট দিতে পারেন। অথচ ওইখানে ডিসিএসপিরা প্রচারণা চালাচ্ছে গণভোটের পক্ষে। সরকার একটি পক্ষে গিয়ে প্রচারণা চালিয়ে ওইটা ওনারা আয়োজন করছেন। তাহলে তো এই গণভোট এমনিতেই লেভেল প্লেয়িং ফিল্ড বলেন অথবা প্রসেসের দিক থেকে বলেন, এটা এরই মধ্যে তারাই বিতর্কিত করেছেন। এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের একটা চিঠি আমি দেখেছি, সেই চিঠির মধ্যে বলা আছে তারা পয়সা দিয়ে মাইক ভাড়া করবেন এবং মাইক ভাড়া করে এটার জন্য প্রচারণা চালাবেন। সরকারি পয়সায় মাইক ভাড়া করা হবে এবং সেটা বিভিন্ন সংস্থার পয়সায়। এটা কোথায় আছে? সরকারি পয়সায় মাইক ভাড়া করা যাবে
ভিটামিন এ ও ডি প্রচারণা করার জন্য, যেটা খেলে পরে সব লোকেরই ভিটামিন এ এবং ডি ঠিক মতো হয়, রাতকানা দূর হয়। কিন্তু এই দলকানার তো কি করে দূর হবে? আপনার কাছে আমার আরো দুটি প্রশ্ন রয়েছে। রাজনীতিকে এখন টাকা উপার্জনের কোনো মাধ্যম হয়ে উঠলো নাকি? রাজনীতিকে টাকা উপার্জনের মাধ্যম বানিয়েছিল অপরাপর সকল সরকারি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, ইজারার নামে সরকারি ব্রিজ, কালভার্ট, বাজার সবকিছুকে টোল আদায় করার জন্য দলের লোকদের কাছে ছেড়ে দেওয়া। এই কাজগুলি কিন্তু আগে রাজনৈতিক সরকাররা করেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই কালচারটা বন্ধ হবে। আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত স্মৃতির কথা বলি। আমি কুয়াকাটা যাচ্ছিলাম, কুয়াকাটা যাওয়ার পথে একটা সেতু আছে, সেই সেতুতে আমি দেখলাম যে সকল গাড়িকে রং সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ গাড়ি তো রাস্তার বাম দিক দিয়ে চলবে, কিন্তু আমাদেরকে ডান দিকে নেওয়া হচ্ছে এবং একটা সেতুর উপরে গেলে আমরা ডাইনে চলে যাচ্ছি। কেন? বলা হলো যে টোল আদায় হচ্ছে এই জন্য। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে টোল আদায় তো দুই দিকে আদায় করা যায়, ডানে এবং বামে দুই দিকেই, যেদিককার গাড়ি সেদিকে গেট দিবে, বাসকল দিবে। তখন সে আমাকে উত্তর দিচ্ছে, ভাই দুইটা গেট করলে লোক বেশি লাগে, আমরা অল্প লোক দিয়ে সবার কাছ থেকে নিব। ট্রাফিক আইন ভঙ্গ করে, দেশের প্রচলিত আইন ভঙ্গ করে, যেটা করলে জরিমানা হয়, সেটা ভঙ্গ করে টোল আদায় করা হচ্ছে। এবং এটা যারা করছিল তারা রাজনৈতিক লোক ছিল। এটা এই 24-এর আন্দোলনের আগে। 24-এর আন্দোলনের পরে আমি লক্ষ্য করলাম কিছুদিন টোল আদায় বন্ধ থাকলো। এমনকি ঢাকা স্টেডিয়ামে যখন ঢুকছিলাম, স্টেডিয়ামের টোল আদায়টাও বন্ধ ছিল। এখন আবার নতুন ভাবে টোল আদায় করা শুরু হয়েছে। এই যারা কি পদ্ধতিতে নতুন করে আবার বরাদ্দ করা হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই যে সরকারি সমস্ত বস্তু ইজারা দিয়ে দেওয়া, এইভাবেই পলিটিক্স করলে টাকা আসে, এইটা করা হয়েছে। আপনি বাজারে ঢুকে যাবেন, বাজারের মধ্যে বাজার সমিতির নামে কিছু লোক বসিয়ে বাজার থেকে চাঁদা তুলবেন। আপনি টেম্পো স্ট্যান্ডে ঢুকে যাবেন, সেখানে টেম্পোর থেকে চাঁদা তুলবেন। আপনি রাস্তায় রাস্তায় বিভিন্ন সরবরাহকারী ট্রাকের থেকে চাঁদা তুলবেন, পরিবহনের চাঁদা। আপনি এই তথাকথিত ইজারার নামে গরুর হাট থেকে চাঁদা তুলবেন। এই যে ঢাকা শহরে নতুন মেয়র এসেছেন, গত কোরবানিতে যে গরুর হাট বরাদ্দ করা হয়েছিল, এগুলো কারা বরাদ্দ পেয়েছিল? এগুলার হাসিল কারা আদায় করেছে? এগুলার টাকা পয়সা ট্যাক্স কারা তুলেছে? এখন এই প্রশ্ন যদি আপনি করেন, এই সরকার সেই রীতি থেকে বের হয়ে আসে নাই, তারা সেই পুরনো পদ্ধতিই চালু রেখেছে এবং তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই। যে 3 জন উপদেষ্টা ছিলেন, এই 3 জন উপদেষ্টার বাইরেও একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। সেই স্বাস্থ্য উপদেষ্টা 2 সহকারী চাকরি গিয়েছে, তারা তার ব্যক্তিগত পছন্দের লোক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, ব্যক্তিগত কোটায় দশম গ্রেডের কর্মচারী হিসেবে। তারা যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতির জন্য স্বাস্থ্য উপদেষ্টা দায়ী হবেন না কেন? কারণ তিনি বেছে নিয়েছেন এই দুর্নীতিবাজদেরকে। আপনি যদি দুর্নীতিবাজদেরকে ডেকে নিয়ে ওইখানে বসিয়ে দুর্নীতি এলাও করেন, তাহলে আপনি যে সিলেক্ট করলেন দুর্নীতিবাজদেরকে, এটার জন্য উনি কেন দায়ী হবেন না? তার মানে আমরা বলতে পারছি যে রাজনীতি এখন উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। রাজনীতি উপার্জনের মাধ্যম অবস্থায় ছিল এবং সেই রাজনীতি যে উপার্জনের মাধ্যম, এটাকে এইবার এসে আরো ভালো মতো পাকাপোক্ত করা হয়েছে। কারণ আমরা হলফনামার মধ্যে পরিষ্কার দেখেছি এমন সব অর্থের বর্ণনা, যে অর্থের উৎস তারা বলতে পারবেন না, এবং তারা এই অর্থের উৎস তো দূরের কথা, কিভাবে এই অর্থ কামাই করেছেন। ধরেন কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? একটা পরামর্শ শুনি, যে পরামর্শ দিলে পরে লাখ লাখ টাকা আয় করা যায়। পরামর্শ দিলে পরামর্শ সেবার উপরে সরকারের ভ্যাট আছে, পরামর্শ খাওয়া যায়। হ্যাঁ, কোচিং সেন্টারে পড়িয়া লাখ লাখ টাকা আয় করেছেন কেউ কেউ বলেছেন। কোন কোচিং সেন্টার এরকম লাখ লাখ টাকা দেয়? বাংলাদেশে বাকি সব কোচিং সেন্টারে তো তাহলে সব কোটিপতিরা পড়ায়, এরা ট্যাক্স দেয় না কেন? উনি না হয় রাজনীতি করছেন, উনি কোচিং সেন্টারে পড়িয়ে অনেক টাকা পেয়েছেন, অন্য কোচিং সেন্টারের টিচাররাও তাহলে একই রকম টাকা পায়, তারা তাহলে লাখ লাখ টাকা কোথায় রাখে?